রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে। সালেজুর চৌধুরী সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাব পুরো সংবাদে। দেশজুড়ে সক্রিয় সাজানো মামলার সিন্ডিকেট। প্রতিপক্ষকে ঘায়েল করতে এক শ্রেণীর আইনজীবীর সহায়তায় তৈরি হচ্ছে ধর্ষণ, চুরি, ছিনতাই, মানব পাচার, এমনকি হত্যা মামলাও। কারো কারো বিপক্ষে এমন বিভিন্ন ধরনের 38টি মামলার সন্ধান মিলেছে ঘুরে ফিরে, যার বাদী ও সাক্ষী একই নারী ও পুরুষ। এসব মামলার ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন হাইকোর্টের সামনে। অ্যাটর্নি জেনারেল বলছেন, বিষয়টি হাইকোর্টের নজরে আসলে আইনগতভাবেই এর প্রতিকার সম্ভব। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। এরা সবাই হয় মামলার আসামি, নয় আসামিদের আত্মীয় স্বজন, অথচ অধিকাংশই জানে না তাদের প্রকৃত অপরাধ। না জেনে জেলেও গেছেন। পারিবারিক বা সামাজিক শত্রুতায় প্রতিপক্ষকে ঘায়েল করতে নামে বেনামে তাদের নামে এমন প্রায় অর্ধশত মামলা হয়েছে। প্রতিকার ও ন্যায় বিচারের আশায় জড়ো হয়েছেন উচ্চ আদালত প্রাঙ্গণে। দাবি, মিথ্যা ও হয়রানিমূলক মামলাবাজ সিন্ডিকেটের মুখোশ উন্মোচনের। এই যেমন রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের প্রয়াত ডাক্তার আনোয়ার উল্লাহর ছেলে একরামুল আহসান কাঞ্চন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দায়ের হয়েছে 48টি মামলা। হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, মানব পাচার, বিস্ফোরক, দস্যুতা, এমনকি অ্যাসিড নিক্ষেপ মামলারও আসামি কাঞ্চন। এভাবে আমাকে আমার বিরুদ্ধে 49টা মামলা দিয়েছে। সর্বশেষ গত মাসে একটা মামলা দিয়েছে, শুধু সম্পত্তি আত্মসাতের জন্য। মামলা দিয়ে জেলখানায় বসে প্রস্তাব পাঠায় যে আমাকে এটা লিখে দাও, বাড়ি লিখে দাও, জমি লিখে দাও, তাহলে তোমাকে। এটা একটা মামলা বা সিন্ডিকেট। আমার ভাই যখন ও অ্যারেস্ট হয়, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, গোল্ড মেডেলিস্ট। আরেকটা মজার হচ্ছে কি, ভিকটিমকে কোনোদিনও আমরা কোর্টে দেখতে পাই নাই। আমার নামে মামলা একটা দিছে, কিন্তু আমার মামাতো ভাইদের নামে মামলা দিছে 7টা। শুধু কাঞ্চন নয়, 1.5 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ধারাবাহিক মামলা করেছে এই মামলাবাজ সিন্ডিকেট। তারা জানান, রাজধানীর রাজারবাগের মোহাম্মদিয়া জামিয়া শরীফ বা সাইদুল আয়াত শরীফের কথিত পীর দিল্লুর রহমান এই চক্রের হোতা। অ্যাটর্নি জেনারেল জানান, ভুক্তভোগীরা এসব অভিযোগ আদালতের নজরে আনলে এর সঠিক বিচার পাবেন তারা। এই ব্যক্তি সবগুলো মামলা নিয়ে হাইকোর্টে আসেন না কেন? উনি এসে এটা দরখাস্ত করুক, 57টা মামলা করছে, এবং তখন কোর্ট হতে অর্ডার দিয়ে এটা ব্যবস্থা করবেন। আর একটা কথা বলছে কি, এই 57টা মামলা যদি মিথ্যা হয়, উনি ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করেন না কেন? মানবাধিকার কমিশন বলছে, তাদের তদন্তেই উঠে আসা এমন সাজানো মামলায় 147 পরিবার এখন অসহায়। মামলাগুলোতে ঘুরে ফিরে বাদী ও সাক্ষী একই নারী ও পুরুষ। এইখানে তো যে বিষয়টি তদন্তে বেরিয়ে আসছে যে একজনের নামে মনে করেন যে বিভিন্ন জায়গায়, মানে এটা বুঝাই যায় যেটা অনেকটা হয়রানি করার জন্যই যে বিভিন্ন জেলাতে মামলাগুলো করা হয়েছে, যেটা পরবর্তীতে দেখা গেছে যে ওরা মামলা একের পরে অব্যাহতি পেয়েছে, তো আরেকটার মধ্যে গিয়েছে। আমাদের এই বিষয়টা আমাদের তদন্ত কমিটি যে বের করেছে, সেটি আমরা জননিরাপত্তা বিভাগকে বলেছি যে এই বিষয়টাকে দেখে ওনারা যেন এদেরকে আইনের আওতায় আনে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে মানবাধিকার কমিশন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বিপুল পরিমাণ সম্পদের খবর পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবী খুরশিদ আলম বৃহস্পতিবার জানিয়েছেন, $1 বিলিয়ন মূল্যমানের এই সম্পদ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। বিদেশ চলে গিয়েছে, সেগুলো আনার ব্যাপারে কিছু আইনি প্রক্রিয়া আছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্টের আওতায় এটা আইনি প্রক্রিয়ার এমএলআর এর মাধ্যমে তথ্যপত্র জোগাড় করতে হয়। তথ্যপত্র ফিরিয়ে এনে তথ্যপত্রের মাধ্যমে আপনাকে প্রসিকিউশন লঞ্চ করতে হবে। প্রসিকিউশন লঞ্চ করে মানি লন্ডারিং আইনে একটা প্রভিশন আছে, যে দেশের টাকা আছে সেই দেশের টাকার উপর আপনি ইনজাংশন চাইতে পারবেন, এবং আদালত যদি স্যাটিসফাইড হয় আপনাকে ইনজাংশন দিবে ফর দ্য টাইম বিং, কিন্তু আপনার টাকাটা ফেরত আসবে চূড়ান্ত মামলা। গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর গোল্ডেন মনিরের মামলায় তদন্তে নেমেছে ডিবির গুলশান বিভাগ। তার অবৈধ অর্থ সম্পদ অর্জনের পেছনের পৃষ্ঠপোষকদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তার দেওয়া এসব তথ্য তারা খতিয়ে দেখছে। বৃহস্পতিবার চোরা কারবারি মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসেব চেয়ে চিঠি দিয়েছে দুদক। এদিকে টিআইবি বলছে, চোরা কারবারিদের ধরতে গোয়েন্দা সংস্থাগুলোকে আরো তৎপর হতে হবে। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে।
প্রথমে ছিলেন দোকানের বিক্রয়কর্মী, এরপর তার পেশা হয় গোল্ড ব্যবসা। হয়েছেন হাজার কোটি কালো টাকার মালিক। কর ফাইলেও করেছেন ভয়াবহ জালিয়াতি। সম্পদ, নগদ টাকা জালিয়াতি করে দখল এবং গোল্ড চোরাকারবারি সবকিছুতেই তার বিস্ময়কর উত্থান। তদন্ত সংশ্লিষ্টরা খুঁজে পেয়েছেন গোল্ডেন মনিরের হাজার কোটির বেশি কালো টাকা, আর কর ফাইলেও তুলেছেন মাত্র ২৬ কোটি টাকা। এরই মধ্যে তার মানি লন্ডারিংয়ের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সব নথিপত্র হাতে পেলে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলাও করা হবে বলে জানিয়েছে সিআইডি। এদিকে বুধবার চোরাকারবারি মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দুদক। বিভিন্ন প্রক্রিয়ায় রূপান্তর, হস্তান্তর বা সরাসরি সেটি বিদেশে পাচার করেছে। টাকাটা তিনটি দেশের তথ্য আছে এখানে: সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র এবং দুবাই। আর মনিরের গডফাদার ও অন্যান্য রাঘব বলদের ধরতে এবং নিয়ন্ত্রণে রাখতে দুদক সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে বলছে টিআইবি। দুর্নীতি দমন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংকের, জাতীয় রাজস্ব বোর্ড এবং যদি অ্যাটর্নি জেনারেল অফিস, এই প্রতিষ্ঠানগুলো যদি সংঘবদ্ধভাবে যৌথভাবে কাজ করে, তাহলে যারা অর্থ পাচার করছেন তাদেরকেও ফিরিয়ে আনা, এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং জবাবদিহিতা, যারা পাচার করছে সে পাচারের সাথে সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করা অবশ্যই সম্ভব। অবৈধ অস্ত্র, মুদ্রা ও মাদক সহ করা ৩ মামলার তদন্তে প্রথম দিনের মতো গোল্ডেন মনিরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি পুলিশ। তদন্ত কর্মকর্তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে তার টাকা পাঠানোর বিষয়ে প্রাথমিক কিছু তথ্য উপাত্ত পেয়েছেন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সেবার ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের দলমতের ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে কর্মকর্তাদের প্রশিক্ষণের জোর দিচ্ছে তার সরকার। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। ১১৬, ১১৭ এবং ১১৮তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ উপলক্ষে শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে এই আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেরা ৩ জন প্রশিক্ষণার্থীকে এ সময় রেক্টরস অ্যাওয়ার্ডস দেওয়া হয়। এ সময় কর্মক্ষেত্রে কাউকে অবহেলা না করে উপযুক্ত সম্মান দিয়ে দেশের মানুষের জন্য নবীন কর্মকর্তাদের মেধা মনন কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা ভাগ্যহারা মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, যাদের জন্য জাতিপিতা সারা জীবন তার জীবনটাকে উৎসর্গ করেছেন, তাদের কথা আপনাদের চিন্তা করতে হবে এবং তাদের ভাগ্য পরিবর্তনেই আপনাদের কাজ করতে হবে। মানুষ যেন ন্যায় বিচার পায়, প্রশাসনের সেবা পায়, তাদের নিজেদের ভাগ্য তারা গড়তে পারে, সেই সুযোগ পায়। এদেশের মানুষ যেন নিরাপদ থাকতে পারে, উন্নত জীবন পেতে পারে, আর বিশ্ব দরবারে আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি সম্মানের সাথে। দেশের মানুষের জনজীবন সচল রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে সরকার প্রধান সুন্দর সমাজ গড়ে তুলতে ধর্ষণ, মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন। যে ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধী, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন। দেশটাকে উন্নত করতে হলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত আমরা কর্মচারী গড়ে তুলতে চাই। একই সঙ্গে নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশের কাজে লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান তা চলমান থাকবে। বৃহস্পতিবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, কোনো অপরাধীদের দলীয় পরিচয় ঢাল হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনা সপ্রণোদিত হয়ে যে শুদ্ধি অভিযান শুরু করেছিলেন তা এখনো চলমান, ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাজনৈতিক পরিচয়ে অপরাধ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই।
ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের দায়িত্ব সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে বরাবরের মতো ফের নিজের ব্যর্থতা অস্বীকার করলেন ওয়াসার এমডি। অন্যদিকে দায়িত্ব পেলেই জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকার 2 মেয়র। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। জলাবদ্ধতা ঢাকা শহর যেন একে অন্যের পরিপূরক শব্দ। রাজধানী ঢাকায় এখনো একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি পর্যন্ত। আর বর্ষাকালে তো ঢাকার অনেক এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন অবস্থা চলে আসে দীর্ঘদিন থেকেই। এমন পরিস্থিতিতে সচিবালয়ে জলাবদ্ধতার দায়িত্ব ওয়াসা থেকে 2 সিটি কর্পোরেশনকে দেওয়ার লক্ষ্যে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। সভা শেষে দায়িত্ব হস্তান্তরের নীতিগত সিদ্ধান্তের কথা বলেন তাজুল ইসলাম। কমিটি গঠন করে 1 মাস সময়ও নির্ধারণ করে দেওয়া হয় এবং ওনাদেরকে 1 মাসের ভিতরে ওনারা পরস্পর আলোচনা করে কি প্রক্রিয়া এবং কিভাবে এই কাজটি আমরা সুন্দরভাবে একটা সমাধানের জায়গায় যেতে পারি, এই ব্যাপারে ওনারা আমাদেরকে একটা রিপোর্ট দেবেন। সবাই ওয়াসার এমডি জলাবদ্ধতার ব্যর্থতার দায় অস্বীকার করেন। প্রশ্নই আসে না। যেই কাজ আমাদের না সেই কাজটা আমরা করেছি। ধন্যবাদ দেন যে আমরা করেছি এটা, কারণ কাজটা ঢাকা ওয়াসার ছিল না। আর দায়িত্ব পেলেই দখলকৃত খাল উদ্ধার সহ ঢাকার জলাবদ্ধতা নিরসনের অঙ্গীকার করলেন 2 মেয়র। এই সাহস করেছি যে ঢাকাবাসীকে এই সমস্যা থেকে আমরা সমাধান দিব। তার লক্ষ্যেই সকল প্রতিকূলতা নিয়েই আমরা এই বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। সরকারি জমিতে অন্য কেউ দখল করে নিয়ে যাবে আর এটা আমরা চেয়ে চেয়ে দেখব, এটি দিন কিন্তু এখন কিন্তু শেষ। কিন্তু তার প্রমাণ দেখেছেন যে নদীর পাশে অনেক জায়গা কিন্তু আমাদের দখল হয়েছিল, সেটা কিন্তু আমরা উদ্ধার হচ্ছে। 32 বছর পর দায়িত্ব ফিরে পেয়ে ঢাকাবাসীর দুর্ভোগ লাঘব করে নবসূচনা করার ঘোষণা দেন ঢাকার 2 নগর পিতা। আমরা চেয়ে এসেছিলাম 2 মেয়র। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনা সহ পুরো ফুটবল বিশ্বে। মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে নিজ বাসভবন থেকে মর্গে নেওয়া হয় ম্যারাডোনার মরদেহ। সেখানে ময়নাতদন্ত শেষে আর্জেন্টিনার প্রশাসনিক ভবন কাসা রোসাডায় আনা হয় ফুটবলের এই সুপারস্টারকে। ভক্তরা অশ্রুজলে শেষবারের মতো সেখানে বিদায় জানায় তাদের প্রিয় তারকাকে। শ্রদ্ধা জানান আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ। 3 দিন পর রোববার অনুষ্ঠিত হবে এই কিংবদন্তির শেষকৃত্য। তহিদুল ইসলামের রিপোর্ট। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 60 বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচারের পর গত 11 নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন, তবে বাড়ি যাওয়ার অনুমতি মেলেনি। মদ্যপান সংক্রান্ত সমস্যার কারণে সরাসরি তাকে বুয়েন্স আয়ার্সের একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছিল। সে সময় সপ্তাহ 2 ধরে সেখানেই ছিলেন তিনি। শতাব্দীর সেরা গোল, হ্যান্ড অফ গড, অসংখ্য মন মাতানো ড্রিবল, ছোটখাটো চেহারায় ডিফেন্ডারদের মাত দিয়ে অসংখ্য গোলের স্মৃতি সবই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে ও ফুটবলের ইতিহাসে রয়ে গেল। কিন্তু থাকলেন না সেই সব ইতিহাসের স্রষ্টা ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের খবরে বলা হয় হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। খবর দেওয়া হয় হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সও পৌঁছে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র। সে কথা নিশ্চিত করেছেন তার এজেন্ট মাতিয়াস মোরলা। অথচ সপ্তাহ 2 আগেই তিনি জানিয়েছিলেন ম্যারাডোনা ভালো আছেন। এদিকে ম্যারাডোনার মৃত্যুর 4 ঘন্টা পর তার নিজ বাসভবনে কাজ শুরু করে সান মার্টিন পুলিশ। সেখান থেকে ডিয়েগো ম্যারাডোনার মরদেহ নেওয়া হয় সান ফিমান্দো মর্গে। সেখানে মৃত্যুর কারণ নিশ্চিতে করা হয় ময়নাতদন্ত। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ নেওয়া হয় বুয়েন্স আয়ার্সের লা প্যাটার্নাল ফিউনারেল হোমে। এখানে শৈশবকাল পার করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ফিউনারেল হোমে ম্যারাডোনার মরদেহ প্রস্তুত করা হবে 3 দিন রাখার জন্য। এরপর 3 দিন ধরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার সুযোগ পাবেন সর্বস্তরের মানুষ। এরপর অনুষ্ঠিত হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া। এরই মধ্যে ফুটবলার এই কিংবদন্তির মৃত্যুতে আর্জেন্টিনায় শুরু হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। তৌহিদুল ইসলাম, নিউজ 24। কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ফুটবলাররা। যাকে দেখে তপু আশরাফুলদের ফুটবলটাকে ভালোবাসা শুরু, সেই জাদুকরের চলে যাওয়াটাকে বিশ্ব ফুটবলের অপূরণীয় ক্ষতি বলছেন তারা। এছাড়াও ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত দেশের বিভিন্ন স্থানের ক্রীড়াপ্রেমী মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
কীর্তিমানের কি কখনো মৃত্যু ঘটে? পৃথিবী থেকে চিরবিদায়ের বাস্তবতা কি কখনো কীর্তিমানদের কর্মময় জীবনকে মানুষের স্মৃতি থেকে দূরে ঠেলে দিতে পারে? সহজ উত্তর কখনোই পারে না। জাতীয় ফুটবল দল ব্যস্ত কাতারে। প্রস্তুতি ম্যাচ শেষে টিম বাসে উঠে হোটেলে ফেরার প্রস্তুতির মাঝেই আশরাফুল তোপুরা পেলেন নিজেদের ফুটবলার হয়ে ওঠার অনুপ্রেরণা যোগানোর গল্পের মহানায়কের মৃত্যু সংবাদ। জন্য অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার, তো আমি আসলে খুবই শোকাহত। প্রায় 4 থেকে 5 ওয়ার্ল্ড কাপ ধরে আর্জেন্টিনার অনেক বড় একটা ভক্ত, কিন্তু আমরা ন্যাশনাল টিমের প্রত্যেকটি প্লেয়ার অনেক সুখে আহত। যে দেশে বিশ্বকাপ ফুটবলের সময় আকাশে পথপথ করে ওড়ে আর্জেন্টিনার পতাকা, যে দেশে একটা প্রজন্মের বেড়ে ওঠা যার খেলার গল্প শুনে, সেই ডিয়াগোর মৃত্যুটা যেন সামগ্রিক বিশ্ব ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। কোনো না কোনোভাবে সে সবসময় আলোচনা একটা কেন্দ্রবিন্দুতে ছিল। তো সেইখান থেকে আমি বলবো যে ম্যারাডোনার মৃত্যু বিশ্ব ফুটবলের জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল। আমার জন্ম যেহেতু 87-এ, 94 ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন আমার বয়স 7 বছর, এবং ম্যারাডোনার কথা এত পরিমাণে আমার কানে আসে, তখন থেকেই কিন্তু ফুটবলের প্রেমে পড়ে। 96 ওয়ার্ল্ড কাপের খেলা দেখে ফুটবলের প্রতি অনুপ্রাণিত হয়েছিলাম। ম্যারাডোনার খেলা দেখে আসলে ছোটবেলায় এত আনন্দিত হয়েছিলাম, তখন থেকে ম্যারাডোনার প্রতি দুর্বলতা। ম্যারাডোনাকে সচক্ষে দেখার মধুর অভিজ্ঞতা এখনো উজ্জ্বল সাবেক ফুটবলার আরমান পারভেজের কাছে। ডালাসে ছিল খেলাটা, টিকিট জোগাড় করে ডালাস গেলাম, তাকে চাক্ষুষ দেখতে পেয়েছি, সে বক্সে বসেছিল। এটা আমার জীবনের একটা কত বড় পাওয়া। দেশের বিভিন্ন স্থানে ফুটবল প্রেমীরা নীরবতা পালনের মাধ্যমে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কিংবদন্তি ম্যারাডোনার অকাল প্রয়াণে আবেগঘন বার্তায় ভারী সামাজিক গণমাধ্যম। প্রিয় ফুটবলারের অন্তিম যাত্রায় শোক জানিয়েছেন তারকা ক্রীড়াবিদরা, স্মরণ করেছেন ফুটবল ঈশ্বরের সাথে নিজেদের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। প্রবীণ থেকে নবীন সকলের চোখেই তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। আরেক কিংবদন্তি ব্রাজিলের পেলের সাথে বরাবরই শ্রেষ্ঠত্ব নিয়ে বছরের পর বছর চলেছে তর্ক বিতর্ক। 70 পেরিয়েও ফুটবলের ব্ল্যাক ডায়মন্ড এখনো বেঁচে আছেন পৃথিবীতে। তবে 60-এ পা দেওয়ার পরই বিদায় নিলেন ম্যারাডোনা। দুপক্ষের ভক্তদের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক থাকলেও চমৎকার ছিল পেলে ম্যারাডোনার সম্পর্ক। বয়সের ব্যবধানে যদিও একসঙ্গে খেলা হয়নি তাদের, তাই পেলের ইচ্ছাটা চলে গেল স্বর্গে। এক আবেগঘন টুইটে তিনি জানান, আমি আমার এক বন্ধুকে হারিয়ে ফেললাম, হয়তো একদিন স্বর্গে একসঙ্গে ফুটবল খেলবো আমরা। ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদিনহোর কাছে ম্যারাডোনা ছিলেন মনের মতো আদর্শ। কিংবদন্তির অকাল প্রয়াণে আবেগঘন স্ট্যাটাস দিলেন তিনিও, জানান, আমার বন্ধু, আমার আদর্শ, আমার নম্বর 10, প্রতিটি মুহূর্তের জন্য আপনাকে ধন্যবাদ। ম্যারাডোনার খেলা দেখেই বেড়ে ওঠা লিওনেল মেসির, আর এখন তো তিনি হালের ক্রেজ। 2010 ফুটবল বিশ্বকাপে ম্যারাডোনার শীর্ষ হওয়ার সুযোগ হয়েছিল তার। প্রিয় তারকার মৃত্যুতে তিনিও সামলে নিতে পারেননি নিজেকে। ইনস্টাগ্রামে জানান, বিশ্ব ফুটবলের জন্য আজ অনেক কষ্টের দিন। তিনি ছেড়ে চলে গেছেন আমাদের, আবার ছেড়ে যাননি। ডিয়েগো ম্যারাডোনা চিরন্তন। স্বদেশী বলে মেসিকে বেশি আদর করলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি কোনো বিরাগ ছিল না ম্যারাডোনার, বরং তার সাথে CR7-এর সম্পর্কটা ছিল বন্ধুর মতোই। আর সেই স্মৃতিকেই রোমন্থন করলেন রোনালদো। টুইটারে তিনি জানান, এক চিরন্তন জিনিয়াসকে বিদায় জানাচ্ছে বিশ্ব। বিশ্বকাপ উঁচিয়ে ধরা ট্রেডমার্ক ছবি দিয়ে ম্যারাডোনার প্রতি ইনস্টাগ্রামে সম্মান জানালেন নেইমার। লেখেন, তোমার কাছে ফুটবল বিশ্ব কৃতজ্ঞ, সবসময় স্মরণ করা হবে তোমায়, সেই কীর্তি রেখে গেছো তুমি। ফুটবলেই কিংবদন্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের তারকারাও। সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার টুইট বার্তায় লেখেন, সকল ক্রীড়াবিদের জন্য বড় অনুপ্রেরণা ছিলেন ম্যারাডোনা। এছাড়াও শ্রেষ্ঠ এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিনোদন জগতের তারকারাও। নিবিড় আমিন, নিউজ 24। শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর 39তম স্প্যান। তবে কর্তৃপক্ষ বলছেন, কেবল আবহাওয়া সহ সবকিছু অনুকূলে থাকলে তবেই বসানো হতে পারে স্প্যানটি, না হলে পেছানো হবে স্প্যান বসানোর তারিখ। এদিকে 39তম স্প্যানটি বসাতে সকালে মুন্সিগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করে নিয়ে যাওয়া হবে 3600 টন ধারণ ক্ষমতার তিয়ান ভাসমান ক্রেন।
এরপর বসানো হবে মূল নদীতে থাকা 2 পিলারের ওপর। এজন্য প্রস্তুত আছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের 10 ও 11 নম্বর পিলার, যাতে দৃশ্যমান হবে সেতুর 5850 মিটার। এরই মধ্যে বসানো হয়েছে 38টি স্প্যান। 39তম স্প্যানটি বসানো হলে 6150 মিটার সেতুতে দৃশ্যমান, বাকি থাকবে 2টি স্প্যানে 300 মিটার। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরবো, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, এমবিবিএস সহ স্বাস্থ্য বিভাগের সব পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এই কথা জানান। এ সময় 3 কোটি করোনা ভ্যাকসিন পেতে অর্ধেক অর্থ ছাড় পাওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ভ্যাকসিন পাওয়া সাপেক্ষে প্রতি মাসে 50 লাখ মানুষকে দেয়া যাবে। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার আবারও বাড়তে থাকায় স্বাস্থ্যমন্ত্রী সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান। আমাদের যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হবে, এই সক্ষমতা বাংলাদেশের আছে। কিন্তু কোনো ভ্যাকসিন আছে 70-80 ডিগ্রি মাইনাস টেম্পারেচারে রাখতে হবে, সেই সক্ষমতা আমাদের এখন নাই। কাজে ওই ভ্যাকসিন আমরা এখন নিতে পারবো না। করোনার প্রকোপ বাড়লেও রাজধানীতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন অনেকেই। তবে চাহিদা বেড়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপকরণ সামগ্রীর। চাহিদা বাড়লেও হঠাৎ এসব পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ করেছেন ক্রেতারা। শপিং মলগুলোতেও ঢিলেঢালা ভাব, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এই পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব। সৈয়দ রায়হানের রিপোর্ট। শীতের মৌসুমের প্রথম থেকেই হঠাৎই বেড়েছে করোনা সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে ক্রেতা চাহিদা বেড়েছে স্বাস্থ্যবিধির উপকরণ সামগ্রীর। ক্রেতারা বলছেন, করোনার প্রকোপ বৃদ্ধির সুযোগে হঠাৎই দাম বাড়িয়েছেন বিক্রেতারা। মাস্ক দাম বাড়াই দিছে এখন ওরা ব্যবসায়ীরা। এখন সরকার যদি এটার উপর পদক্ষেপ নেয় তাহলে এখন আরো সুবিধা হয় জনগণের জন্য। কিছুটা ভয় আছে, যেহেতু পেপার পত্রিকায় দেখা যাচ্ছে যে আর কি আপনার করোনার প্রকোপটা বাড়ছে, সেল বাড়ছে, তো রেট অনেক বেড়ে গেছে। তো এটা অনেকে স্টক করতেছে, কিন্তু খুচরা সেল কম, পাইকারি সেল বেশি। তবে এখনো শতভাগ স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়নি রাজধানীর গণজমায়েত স্থানগুলোতে। বিশেষ করে শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি ছাড়াই চলছে কেনাবেচা। মাস্ক ছাড়া আমরা থাকি না, সবাই যদি কাস্টমার যদি মাস্ক না আনে, আমরা আমাদের কাছে স্টক আছে, আমরা দিয়ে দিই একটা করে। মাস্ক আমি কন্টিনিউ পড়তেছি, বাইরে তো অলওয়েজ মাস্ক পড়তেছি। হ্যান্ড স্যানিটাইজার আমার কাছে দোকানে অ্যাভেলেবল আছে। শুধুমাত্র মাইকিং না, হ্যাঁ, যেহেতু আমরা এখানে মালিক সমিতির আমরা আছি, সেহেতু আমাদের দায়িত্ব আমরা মনে করি যে বিক্রেতা এবং ক্রেতা দুইজনেরই মাস্ক ব্যবহার করা এবং ডিস্টেন্স রেখে ক্রয় বিক্রয় করা উচিত। জনসচেতনতা বৃদ্ধি করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা সহ মাস্ক বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে গেল 24 ঘন্টায় করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট 6524 জন হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 2292 জন। এ নিয়ে এখন পর্যন্ত 4,56,438 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2274 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 3,71,453 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 17,052টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 27,13,202টি। বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসের 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 5,86,000-এর বেশি আক্রান্ত হয়েছেন। একদিনে প্রাণ হারিয়েছেন 11,603 জন। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা ছাড়ালো 6,10,01,000-এ। আর মোট প্রাণহানি ছাড়িয়ে গেছে
14,32,000-এ। দৈনিক সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিন আক্রান্ত হয়েছেন 1,68,000-এর বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন 2,000-এর অধিক। ভারত ও ব্রাজিলে যথাক্রমে 44,000 ও 45,000-এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। দুই দেশেই প্রাণ গেছে 5 শতাধিক। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রেকর্ড 537 জনের প্রাণহানি হয়েছে স্পেনে। গেল জুলাইয়ের পর প্রথমবারের মতো উপসর্গবিহীন করোনা রোগীর সংখ্যা প্রকাশ করেছে তুরস্ক। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 4,21,73,000-এর বেশি মানুষ। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। প্রণোদনা প্যাকেজ বন্টনে বৈষম্য হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শুধু বড় ব্যবসায়ীদের নয়, ঋণ দিতে হবে ছোটদেরও। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম দিনে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠান হিসেবে তুলে ধরেন জানানো হয়, মহামারীতে পরিবারের প্রতি আয় কমেছে প্রায় 4,000 টাকা। অর্থনীতিবিদরা মনে করেন প্রণোদনার অর্থ বাড়িয়ে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। সুলতান আহমেদের রিপোর্ট। মহামারী করোনার সময়ে ব্যবসা বাণিজ্য বাঁচাতে ঘোষিত প্রায় 1,21,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন কোন পর্যায়ে তা জানাতেই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এমন আয়োজন। অর্থ মন্ত্রণালয়ের সচিব তার উপস্থাপনায় জানান, মার্চ মাসে যেখানে পরিবার প্রতি আয় ছিল 19,425 টাকা, তা আগস্টে নেমে এসেছে 15,492 টাকায়। অর্থ মন্ত্রণালয়ের দাবি, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হয়েছে অর্ধেকেরও বেশি। তবে গবেষকরা বলছেন, মাঠ পর্যায়ে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মাত্র 9% পেয়েছে এই তহবিল। তাই অর্থ বিতরণে নতুন করে ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। Lengthy procedure, difficulty in bank-related services. Many they mentioned that there was no package for that particular industry. Difficulty in getting information. We need to think of devising specialized programs for the very poor people. অনুষ্ঠানে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে কথা বলেন রুবানা হক, জানান বিশ্বব্যাপী পোশাকের অর্ডার কমে যাওয়ায় ভালো নেই তারাও। Yes, export did rebound in 2 months, little, because there was also compounded orders. The orders that were postponed, deferred and cancelled, they all came back and compounded together. প্রণোদনার অর্থ কর্মসংস্থান তৈরি করছে কিনা সেটি বিবেচনায় নিয়ে বিতরণের পরামর্শ বাণিজ্য মন্ত্রীর। সাধারণ ব্যাংকগুলো কিন্তু তারা বড় পার্টি দেখে, তাদের সুযোগ সুবিধা দেখতে চাই। ছোট কাজ করতে গেলে, এদের নিতে গেলে তাদের লোক জল বেশি দরকার পড়ে, রিটার্ন তেমন না, ভয় পায় যে টাকা পাবো কিনা। এছাড়া নারী উদ্যোক্তারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পায় সেই দাবি উঠে আসে অনুষ্ঠানে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশবন্ধু গ্রুপের সাথে 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি অনুযায়ী দেশবন্ধু গ্রুপের বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম, শুভেচ্ছা প্রদানসমূহ, টিভিসি ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ অংশগ্রহণ করবেন। চুক্তি স্বাক্ষর করেন দেশবন্ধু গ্রুপের সিইও মোহাম্মদ তোফাজ্জল হোসেন, চিত্রনায়ক ফেরদৌস ও সমন্বয়কারী এজেন্সি প্রিয়ন্তীর সিইও মনোয়ার হোসেন পাঠান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, উপদেষ্টা সারোয়ার জাহান তালুকদার, পরিচালক জাকির হোসেন সহ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্ভাবনী তরুণদের জন্য আয়োজিত ডিজিটাল পরিকল্পনার প্রতিযোগিতা বাংলা লিঙ্ক ইনোভেটরস-এর 4র্থ আসরের গ্র্যান্ড ফিনালে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ফিনালেতে এবারে সেরা 3 দলের নাম ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এছাড়াও এই আয়োজনে যুক্ত ছিলেন ভিওএন-এর গ্রুপ চিফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মঞ্জুলা মোর্শেদ, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। গ্র্যান্ড ফিনালেতে স্কুল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের উপর পরিকল্পনা দিয়ে প্রথম স্থান অর্জন করে টিম ডিকোড। সংবাদের ইচ্ছে আরেকটা বিরতি, সাথে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। প্রায় 9 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার সহ ক্রয় বিক্রয় ও পাচারকারী চক্রের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষ পাচারকারী চক্রের মূল হোতা মামুন তালুকদারকে তার এক সহযোগী সহ আটক করে সিআইডির একটি দল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার। সাপের বিষ ক্রয় বিক্রয় এবং পাচার আইন অপরাধ, তাই তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে বলেও জানান তিনি। এবারে জানাবো প্রবাসের খবর। চলতি বছরের 1 জানুয়ারি থেকে কুয়েতে যেসব অভিবাসী অবৈধ হয়েছেন তাদের জন্য দ্বিতীয় দফা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। মঙ্গলবার কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটে বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক কুয়েত টাইমস এই খবর প্রকাশ করে। যেসব অবৈধ প্রবাসী বৈধভাবে কুয়েতে থাকতে আগ্রহী তাদের সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে এবং তার উপর অর্পিত জরিমানা পরিশোধ করে আগামী 1 থেকে 31 ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে শর্ত নিয়ম মেনে আকামা নবায়ন করতে হবে। এছাড়া যেসব প্রবাসী কুয়েত ত্যাগে আগ্রহী তারা অবশ্যই নির্ধারিত জরিমানা পরিশোধ করবেন। এর আগে এপ্রিলের প্রথম দফায় সাধারণ ক্ষমায় 1,50,000 অবৈধ অভিবাসীর মধ্যে বিভিন্ন দেশে সর্বমোট 30,000 অবৈধ অভিবাসী সাধারণ ক্ষমায় কুয়েত ত্যাগ করেন। এদের মধ্যে প্রায় 5,000 বাংলাদেশি প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেন। কানাডাকে বাংলাদেশের লুটেরা ও অর্থ পাচারকারীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কানাডার প্রবাসী বাঙালিরা। রুখো লুটেরা বাঁচাও স্বদেশ স্লোগান নিয়ে কানাডার ক্যালগেরির প্রবাসী বাঙালিরা বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। ভার্চুয়াল আলোচনায় বক্তারা টরন্টোর মতো কানাডার অন্য কোথাও আর কোনো বেগমপাড়া হতে দেওয়া হবে না বলে জোরালো মন্তব্য করেন। প্রবাসী বাংলা ভয়েসের প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মোহাম্মদ রশিদ রিপন, প্রকৌশলী মোহাম্মদ কাদির, প্রকৌশলী আবদুল্লাহ রফিক, ব্যবসায়ী কিরণ বণিক শঙ্কর ও সমাজতত্ত্ব বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হাসান। আন্তর্জাতিক সংবাদ। 2016 মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তে এফবিআইকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মাইকেল ফ্লিনকে ক্ষমা করলেন ডোনাল্ড ট্রাম্প। এবার নির্বাচনের ফল পরিবর্তনের জন্য নিজ সমর্থকদের কাজ করার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর অনুমোদন দেওয়ায় এখন থেকে নিয়মিত গোয়েন্দা ব্রিফিং পাবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। জয় নিশ্চিত হওয়ায় প্রায় 2 সপ্তাহ পর বুধবার চীনা প্রেসিডেন্টের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন তিনি। নিবিন আমিনের ডেস্ক রিপোর্ট। মাইকেল ফ্লিনকে ক্ষমা করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইট বার্তায় নিজেই এ ঘোষণা দেন তিনি। ক্ষমা পেয়ে ফ্লিন হলেন ট্রাম্পের কাছে ক্ষমা পাওয়া সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি। 2016 সালে ট্রাম্পের অভিষেকের আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন ফ্লিন। ট্রাম্প প্রশাসনের পথ চলার মাত্র 22 দিনের মাথাতেই বরখাস্ত করা হয়েছিল তাকে। এদিকে বুধবার এক ফোন আলাপে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় রিপাবলিকান সমর্থকদের এবারের নির্বাচনের ফল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এ সময় তিনি আবারও দাবি করেন কারচুপি হয়েছে এবারের মার্কিন নির্বাচনে। নির্বাচনে পরাজয় মেনে নিতে ট্রাম্পের অস্বীকৃতি ও আইনি চ্যালেঞ্জের মতো নানা জটিলতার কারণে গোয়েন্দা ব্রিফিং পাচ্ছিলেন না জো বাইডেন। তবে সম্প্রতি ট্রাম্প ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় এখন থেকে নিয়মিত ব্রিফিং পাবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। জয়ের প্রায় 2 সপ্তাহ পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছ থেকেও অভিনন্দন পেয়েছেন বাইডেন। আর কোনো সংঘাতে যেন না জড়ায় দুদেশ, এমনটাই প্রত্যাশা করেছে চীন। নিবির আমিন, নিউজ 24। আবারও দেশের সংবাদ।
এন্টারটেনমেন্ট অন এভরি ক্লিক এই স্লোগান নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা শুরু হলো বাংলা চলচ্চিত্রের অ্যাপস আই থিয়েটার, যেখানে টিকিট ও সাবস্ক্রাইব করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রিলিজ সিনেমা দেখতে পারবেন দর্শকেরা। বৃহস্পতিবার একটি 5 তারকা হোটেলে কেক কেটে অ্যাপসটির উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সংশ্লিষ্টরা জানান, শুধু সিনেমা রিলিজ নয়, সাথে ওয়েব সিরিজ, নাটক, মিউজিক ভিডিও সবকিছুই থাকবে এই আই থিয়েটারে। এছাড়াও যে কোনো প্রযোজক চাইলে আই থিয়েটারের সাথে যোগাযোগ করে তাদের নিজস্ব সিনেমা মুক্তি দিতে পারবেন। এর মাধ্যমে নবাব, এলএলবি, মেকআপ, সাইকো এই 3টি চলচ্চিত্র মুক্তি পাবে আই থিয়েটারে। এখন পর্যন্ত যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে সেখানে রিলিজ ছবি থাকলেও টিকিটিংয়ের কোনো সিস্টেম নেই, সাবস্ক্রিপশন মান্থলি বেজ আছে। আমাদের এখানে নতুনত্বটাই হচ্ছে যে আমি একটা অডিয়েন্সকে আমার প্রত্যেকটা জিনিস দেখতে বাধ্য করব না, অডিয়েন্স তার ইচ্ছার উপর ডিপেন্ড করে তার মতো করে কন্টেন্ট দেখবে। এবারে খেলার খবর। শুরুতেই বঙ্গবন্ধু টি-20 সিরিজ প্রসঙ্গ। নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে খুলনাকে 6 উইকেটে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল রাজশাহী। টসে জিতে ব্যাটিংয়ে নামা খুলনাকে চেপে ধরে রাজশাহীর বোলাররা। বৃহস্পতিবারে ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব মাহমুদুল্লাহ। গত ম্যাচের মতো বৃহস্পতিবারও উজ্জ্বল আরিফুল হক 31 বলে 41 রানে অপরাজিত ইনিংস খেলেন। নির্ধারিত ওভার শেষে খুলনার ঝুড়িতে সংগ্রহ হয় তখন 146 রান। জবাব দিতে নেমে দলের জয়ে একাই ভূমিকা রাখেন অধিনায়ক শান্ত। তার ব্যাট থেকে আসে 55 রান। জয়ের জন্য বাকি পথটা সহজ করে দেন রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল ও ফজলে মাহমুদ। 16 বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে 9 উইকেটে বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র 88 রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে 2 ওপেনার সৌম্য ও লিটনের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদের সাথে থাকা সবাইকে ধন্যবাদ।